ছেলেগুলো কিছু একটি দেখেই ও মা গো বলে আলিফাকে ছেড়ে দিয়ে দৌড়ে পালালো। আলিফা ততক্ষণে নিজের কাপড় ঠিক করতে ব্যস্ত। আর একটু হলেই হয়তো নিজের জীবনের সব থেকে মূল্যবান যে জিনিসটা অর্থাৎ সতীত্ব মায়াটি হারাতে হতো। ছেলেগুলো কাকে দেখে পালালো তা এখনও ভেবে পাচ্ছে না আলিফা। ঝোপের দিকে তাকিয়ে দেখল একটি সাদা বিড়াল ম্যাও ম্যাও করে ঝোপের মাঝে ফের হারিয়ে গেল। অলিভার আজ বাড়ি ফিরতে বেশ সন্ধ্যা হয়ে যায়। তাদের বাড়িতে যাওয়ার পথে একটি ঢং দোকান রয়েছে। সেখানে এলাকার বকাটে ছেলেরা আড্ডা দেয় আর মেয়েদের দেখলেই অশালীন মন্তব্য ছুড়ে দেয়। আজ অলিভাকে একা পেয়ে ছেলেগুলি নিজেদের সুযোগটি আর মিস করলো না। টেনে হিঁচড়ে পাশে থাকা ঝোপের আড়ালে নিয়ে গেল আলিফাকে। অনেক চিৎকার আর বাঁচার আকুতি করেও পার পায়নি, কারণ আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছিল ছেলেগুলো। শেষ মুহূর্তে যখন এক প্রকার অসহায় হয়ে নিজের সতীত্ব বিলিয়ে দিবে, ঠিক তখনই অদ্ভুত কিছু দেখে ছেলেগুলো দৌড়ে পালালো। কিন্তু অলিভা সেদিকে তাকিয়ে তেমন কিছুই দেখতে পেল না, শুধু একটা সাদা বিড়াল ব্যতীত। তবে কি অলিভাকে অদৃশ্য কোনো শক্তি বাঁচিয়ে দিয়েছে? এসব ভাবতে ভাবতে বাড়ি ফিরল অলিভা। বাড়িতে ফিরলে অলিভাকে ওর মাকে জড়িয়ে ধরে অজস্র ধারায় কান্না শুরু করে দিল। কি হয়েছে বলবি তো নাকি? এসেই কান্না শুরু করে দিলে? আর তোর শরীরে এত ধুলোবালি কিসের? মা, ওই ঢঙ্গের দোকানের ছেলেগুলো। এই বলে ফের কান্না শুরু করে দিল। অলিভার মায়ের বুঝতে বাকি রইল না যে কি হয়েছে। তার শরীরটাও এক অজানা কারণে কাঁপছে। তার মানে তোকে ওরা আর বলতে পারল না অলিভার মা। মায়ের ভুল ভাঙাতে অলিভা বলে উঠল, না মা, কিছু করতে পারেনি। কথাটা শুনে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল অলিভার মা। অতঃপর সমস্ত ঘটনা এক এক করে খুলে বলল অলিভা। অলিভার মা শুনে বেশ অবাক হলেও নিজের মেয়েকে সান্ত্বনা দেবার উদ্দেশ্যে বলল, যাক, আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছে, তোকে রক্ষা করেছে। দাঁড়া, আমি তোর জন্য লোহা পানি নিয়ে আসছি। রাতে অনেকটা নিরিবিলি অবস্থায় অলিভার মা অলিভার বাবাকে সব ঘটনা খুলে বলে। এই ঘটনা শুনে অলিভার বাবা জাহিদ মিয়া অনেকটা উত্তেজিত হয়ে গেলেন। এত বড় সাহস, আমার মেয়ের গায়ে হাত দিচ্ছে! সবগুলোরে আমি দেইখা নিমু। শোনো, তোমার এতে ঝামেলায় জড়ানোর দরকার নেই। শুনেছি ছেলেগুলো নাকি অনেক খারাপ, মানুষ নাকি খুন করে। যা হবার হয়েছে, এখন তুমি অলিভার জন্য পাত্র দেখো। একটু ভালো পাত্র হলেই বিয়ে দিয়ে দিব। কি বলো লায়লা? মেয়ের স্বপ্ন পড়ালেখা করে বড় হয়ে নিজের পায়ে দাঁড়াইব। আর তুমি কি না? পড়ালেখা শ্বশুরবাড়িতে করা যায়, আগে মেয়ের নিরাপত্তা, তারপর পড়ালেখা। অল্পার মায়ের কথায় অনেকটা হার মেনে ফেলল জাহিদ মিয়া। একমাত্র মেয়েকে তিনি খুব ভালোবাসেন, কিন্তু নিরাপত্তাহীনতার দিকে তাকিয়ে নিজেও খানিকটা নুইয়ে পড়লেন। আচ্ছা দেখো অলিভা কি বলে, মেয়ের মতের বাইরে তো আর বিয়ে দেওয়া যাবে না, তাই না? ও যা বলার বলুক, ওর কথা শোনার দরকার নেই। তুমি পাত্রের খোঁজ করো। দুদিন পর অলিভা ওর মায়ের আদেশে এই দুদিন বাড়ির বাইরে বের হয়নি। ভার্সিটিতে ক্লাস করার অনেক ইচ্ছা থাকলেও নিজের কাছে মনে হয়েছিল কদিন না যাওয়াই ভালো। এমনিতে মন মানসিকতা অনেকটা দুর্বল হয়ে গেছে সেদিনকার ঘটনার কারণে। আজ হঠাৎ অলিভার মা এসে বলল, সেজেগুজে রেডি হ, একটু পর তোকে দেখতে আসবে ছেলেপক্ষ। অলিভা মায়ের কথা শুনে অনেকটা হতভম্ব হয়ে জবাব দিল, মানে কি মা? আমাকে না জানিয়ে পাত্রপক্ষ দেখতে আসবে? আর তুমি তো জানোই আমি পড়ালেখা। অলিভাকে কথা বলার সুযোগ না দিয়ে তিনি বললেন, পড়ালেখা যথেষ্ট হয়েছে, শ্বশুর বাড়িতে থেকেও পড়ালেখা করতে পারবি, আর কোনো কথা নয়। না মা, আমি বিয়ে করব না। বলতে দেরি, কিন্তু চড় মারতে দেরি করলো না অলিভার মা। চড় খেয়ে চুপ মেরে গেল অলিভা। বাবার নিকট যেয়ে অলিভা তেমন আশানুরূপ বক্তব্য শুনতে পেল না। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, এখানে ওদের আলাদা হয়ে কিছু কথা বলার সুযোগ দেওয়া উচিত, তাই না? ছেলের মায়ের কথা শুনে অলিভার মা বললেন, না, আলাদা আর কি কথা বলবে? না, তবুও ওদের বোঝাপড়ার একটা বিষয় রয়েছে। ছাদের এক কোণে দাঁড়িয়ে রয়েছে অলিভা ও সেই ছেলেটা। কারো মুখে কোনো টু শব্দ নেই। নীরবতা ভেঙেই অলিভা বলে উঠল, শুনেন, আমাকে বিয়ের পূর্বে 2 মাস সময় দিতে হবে। হুটার আপনার সম্পর্কে না জেনেই আমি বিয়ে করতে পারবো না, বুঝেছেন? ছেলেটা উত্তরের আশায় ছেলেটার দিকে ঘুরে তাকালো। হঠাৎ অলিভার হাত পা কাঁপতে শুরু করলো, অনাকাঙ্ক্ষিত কিছু একটা দেখে। ছেলেটি অলিভার কথা জবাবে বলল, হ্যাঁ, তা তো অবশ্যই। আমি এটাই বলবো ভেবেছিলাম। আপনি আমাকে দেখে ভয় পাচ্ছেন কেন বলুন তো? অলিভার মুখ দিয়ে এখনো কোনো কথা বেরোচ্ছে না, শুধু ভয়ে কাঁপছে। কিন্তু ছেলেটাকে দেখে নয়, বরং ছেলেটার ঠিক পিছনে থাকা সেই সাদা বিড়ালটাকে দেখে।
এটি সাধারণ কোনো বিড়াল হলেও কথা ছিল কিন্তু না। বিড়ালটার চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বেরোচ্ছে। হঠাৎ এক চিৎকার দিয়ে অলিভার অজ্ঞান হয়ে ছাদের মেঝেতে পড়ে গেল। মাহিন অলিভার আকস্মাৎ ভয় পাওয়ার আর অজ্ঞান হয়ে যাওয়াতে নিজেকে খানিকটা হতভম্ব হয়ে গেল। তৎক্ষণাৎ অলিভার চিৎকার শুনে সবাই দৌড়ে আসলেন। মূল ঘটনা জানতে মাহিনকে সবাই জেরা করতে শুরু করলো। মাহিন নিজেকে আজ খুব ছোট মনে হচ্ছে। অলিভার মা লায়লা বেগম অলিভার মুখে পানি ছিটাতে অলিভা জ্ঞান ফিরল। অনেকটা ভয়ার্ত মুখে অলিভা তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কি হয়েছে মা, ভয় পেয়েছিস কেন? মা, ওই দিনের সেই বিড়ালটা। অলিভার মা বিষয়টি বুঝতে পেরে বলল, আরে ওসব তোর চোখের ভুল। কি না কি দেখেছিস, আর অমনি ছেলেটার সামনে অজ্ঞান হয়ে গেলি। তারা কি ভেবেছে বলতো? অলিভা মনে মনে ভাবছে, জানি তোমরা বিশ্বাস করবে না, কিন্তু ওই জায়গাতে তুমি থাকলে ঠিক বুঝতে। রাত 10টা। হঠাৎ অলিভার ফোনটি বেজে উঠল। হ্যালো, কে? এভাবে কেউ অভ্যর্থনা না জানিয়ে জিজ্ঞাসা করে? অলিভার বুঝতে বাকি রইল না কে কল দিয়েছে। ও আচ্ছা, আপনি। আর সকালের বিষয়ের জন্য আমি দুঃখিত। আসলে হ্যাঁ, শুনেছি বিড়াল দেখে ভয় পেয়েছেন। অনেকটা লজ্জা মিশ্রিত কণ্ঠে অলিভা বলল, আসলে বিষয়টি ওরকম না। এভাবে অনেকক্ষণ যাবৎ কথা বলতে বলতে অলিভা এক প্রকার মাহিনের কথার প্রেমে পড়ে গেল। মাহিন এমনিতে বেশ সুদর্শন, আর কথার দিক দিয়েও সে যে কোনো মেয়েকে ঘায়েল করতে পারে, সেটা অলিভা বুঝতে পারছে। এভাবে কিছুদিন কথা হওয়ার পর দুজনের মাঝে বোঝাই যাচ্ছে দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে। কিছুদিন পর অলিভা মাহিনকে বলল, আমার একটা আবদার রাখবেন? অবশ্যই, কেন নয়, বলো তুমি। না মানে, বাবা মা তো চাইছে না আমি বিয়ের আগে আর লেখাপড়া করি, কিন্তু আমি খুব মিস করছি ভার্সিটির বান্ধবীর। আপনি যদি মাকে বলেন। হ্যাঁ বুঝেছি, তুমি কাল থেকে ভার্সিটি যাবে। আমি আন্টিকে ফোন দিয়ে বলে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। এটা কি? না মানে? লজ্জায় অলিভা কল কেটে দিল। ওর কেন যেন আজ খুব খুশি খুশি লাগছে। অলিভার মা লায়লা বেগম অনিচ্ছা সত্ত্বেও হবু জামাইয়ের কথায় অলিভাকে ভার্সিটি যাবার অনুমতি দিল। আজ ভার্সিটিতে এসে অলিভার নিকট মনে হচ্ছে যেন বন্দি কারাগার থেকে অনেক দিন পর মুক্ত বাতাসের ছোঁয়া পেল। ক্লাসে এসে বরাবরের মতো বন্ধু বান্ধবীদের সাথে সেই বিগত দিনের মতো হাসি ঠাট্টা আর মজা। হঠাৎ চোখ গেল ক্লাসের কর্নারে বেঞ্চটির দিকে। ছেলেটি অলিভার দিকে এক নজরে তাকিয়ে আছে। অলিভা বেশ সুন্দরী হওয়ায় ছেলেই ওর দিকে তাকিয়ে থাকে, কিন্তু ছেলেটির চাহনিতে কীরকম যেন অদ্ভুত। অলিভার মাথাটা কেমন যেন ঘুরছে। তাই ওর বেস্ট ফ্রেন্ড সোনিয়াকে বলল, আমার মাথাটা ঘুরছে, আমাকে একটু ওয়াশরুমে চল তো আমার সাথে। সোনিয়া অলিভাকে নিয়ে ওয়াশরুমে যেয়ে মাথায় পানি দিয়ে দিল। অলিভা অনেকটা কৌতূহলবশত সোনিয়াকে জিজ্ঞাসা করল, আচ্ছা দোষ, শেষের বেঞ্চের কর্নারে ছেলেটিকে দেখেছিস? কার কথা বলছিস? ওই যে ক্লাসে চুপচাপ থাকে ওইটা? হ্যাঁ হ্যাঁ। হুম, কেন? না মানে, আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল, তারপর মাথা ঘোরাটা শুরু হয়েছে। কি বলিস? কত ছেলেই তোর দিকে তাকায়। এমনিতে ছেলেটি অদ্ভুত। তুই যেদিন থেকে কলেজে আসিস না, সেদিনের পর ছেলেটিও আর দেখি নেই। আজ তুই আসলি, ছেলেটিও আসলো। ডালমে কুচ কালা হে। সোনিয়ার কথা শুনে বেশ অবাক হলো অলিভা। ও যে আজ ভার্সিটিতে আসবে সেটা তো কাউকে বলেনি, নাকি ছেলেটি এমনি এসেছে আজ? আর শোন, ছেলেটির ব্যাগে একটা সাদা বিড়াল দেখেছিলাম, খুব কিউট। ব্যাগের ভিতরে আটকে রাখে। একদিন ছুটির সময় আমি দেখেছিলাম ব্যাগ থেকে বের করতে। মানে কি বলিস, সাদা বিড়াল? সোনিয়ার সাথে অনেকটা কথা বলে বাড়ি ফিরল আলিফা। যদিও ওর সাথে অদ্ভুত ঘটনার কিছুই বলেনি। রাতে শুয়ে শুয়ে ভাবছে, নিশ্চয় আমার সাথে যেই ভৌতিক ঘটনা ঘটেছে সাথে কোনো একটি কিছু যোগসূত্র রয়েছে। এসব ভাবছিল ঠিক তখনই অলিভার নাম ধরে কেউ ডেকে উঠল। ভেবে পাচ্ছি না যে এত রাতে কেই বা ডাকতে পারে। বাবা মাও তো নিজেদের ঘরে ঘুমাচ্ছে। ডাক দেওয়ার উৎস খুঁজতে খাট থেকে মেঝেতে নেমেই এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে অলিভার হাত পা থরথর করে কাঁপছে। এ কীভাবে সম্ভব? একটি বিড়াল অলিভাকে ঠিক মানুষের মতোই ডাকছে। অবিশ্বাস্য। কিন্তু তার থেকে ভয়ানক হচ্ছে, বিড়ালটির চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। অলিভা এক চিৎকার দিয়ে সাথে সাথে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। এদিকে অলিভার বাবা মা অলিভার চিৎকার শুনে নিজেদের রুম থেকে এসে অলিভাকে অজ্ঞান অবস্থায় দেখে তারাও কিঞ্চিত ভয় পেয়ে গেল। কারণ এমনিতে একটা সুখবর কিছু নয় যে মেয়ে বারবার খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। সৌরপূর্ব সকালে পাখির কলকাললি শুনে অলিভার ঘুম ভাঙল। চোখ খুলতে নিজেকে আবিষ্কার করলো মায়ের মমতাময়ী কোলে। মাথা উঠানোর চেষ্টা করে সফল হলো না, কারণ মাথাটা অন্তত ভারী হয়ে আছে। বোধহয় কেউ মাথায় 10 কেজি ওজনের বস্তা দিয়েছে। থাক,
ওঠার দরকার নেই, শুয়ে থাকো। কাল রাতে কী হয়েছিল বলতো? হঠাৎ মায়ের প্রশ্ন শুনে গতকাল রাতে সেই ভয়ানক দৃশ্য চোখের সামনে ভেসে উঠল আলিফার। আলিফা ভাবছে এই ভয়ঙ্কর ঘটনা বাবা আমাকে বললে তারা কখনোই বিশ্বাস করবে না, উল্টে খারাপ স্বপ্ন বলে উড়িয়ে দেবেন। কি হলো বলছিস না কেন? তুমি বিশ্বাস করবে মা? বিশ্বাস কেন করব না? আর বারবার কী সব দেখে ভয় পাস? এটা ভালো লক্ষণ না। এরপর অলিফা তার মাকে গতকাল রাতে সম্পূর্ণ ঘটনা এক এক করে খুলে বলে। অলিভার মুখে ফের একই কথা শুনে এবার তিনি বিষয়টা উড়িয়ে দিতে পারলেন না। বেশ চিন্তায় পড়ে গেলেন। যদিও তিনি এসব ভৌতিক বিষয়গুলি বিশ্বাস করেন না তেমন। আজ অলিভা ভার্সিটিতে এসে তেমন একটা মজা করল না বন্ধু বান্ধবীদের সাথে। এক অন্যরকম অলিভাকে দেখে সবাই বেশ অবাক, কারণ সচরাচর ও ক্লাসে এতটা চুপচাপ থাকে না। নিজেদের সন্দেহ ভাঙাতে অলিভার বেস্ট ফ্রেন্ড তমা জিজ্ঞাসা করলো, কিরে, আজ তুই এত চুপচাপ কেন? কাল রাতে কি দুলাভাইয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি? এই বলে সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। আর অলিভার মুখে খানিকটা বিরক্ত ভাব নিয়ে বলল, আরে সব কিছুতে মজা ভালো লাগে না। তমা বুঝতে পারলো বিষয়টা সিরিয়াস, তাই অনেকটা স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, কি হয়েছে একটু স্পষ্ট করে বল তো। কিছু না, আমি আসি, আজ ক্লাস করব না। এই বলে ক্লাস থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। অলিভা আজকে ভার্সিটিতে আসার মূল উদ্দেশ্য ছিল শেষ বেঞ্চের সেই অদ্ভুত ছেলেটা সম্পর্কে কিছু জানা। কিন্তু ছেলেটা এক অজানা কারণে ভার্সিটিতে আসেনি। কেন আসেনি এই বিষয়টি অলিভাকে বেশ করে ভাবাচ্ছে। পরক্ষণে চিন্তা করলো, ধুর, শুধু শুধু কিসের মধ্যে কি মিলাচ্ছি। ছেলেটা আসেনি তাতে আমার কি? এসব ভাবতে ভাবতে সবুজ শ্যামলে ঘেরা ঘেরা ভার্সিটি ক্যাম্পাস দিয়ে হাঁটছিল সে। সেই সময় ক্যাম্পাসে কোনো ছেলেমেয়ে থাকে না, কারণ সবাই প্রায় ক্লাস করায় ব্যস্ত। হঠাৎ এলিফা থমকে দাঁড়ালো। হ্যাঁ, যেই ছেলেটাকে ও খুঁজছে সেই ছেলেটা ক্যাম্পাসের বিশাল বটগাছের নিচে পেতে রাখা বেঞ্চটির উপর বসে আছে। কিন্তু তার থেকে অবাক করা বিষয়টি হচ্ছে ছেলেটির হাতে একটি সাদা বিড়াল, আর ছেলেটি বিড়ালটির সাথে কী যেন বিড়বিড় করে বলছে। এহেন দৃশ্য দেখে অলিভার শরীরের রক্ত এক হিমশীতল স্রোত বয়ে গেল। অলিভা এখনও ভেবে পাচ্ছে না যে কি ছেলেটিকে সামনে যে আগ বাড়িয়ে কথা বলবে নাকি এই মুহূর্তে স্থান ত্যাগ করবে। অনেক চিন্তা ভাবনা করে স্থির করলো, যতই ভয় হোক আমাকে পিছু হটতে বাধ্য করুক, আমি ছেলেটার সাথে আগ বাড়িয়ে কথা বলবো। ধীর পায়ে এগিয়ে চলল ছেলেটির দিকে, অনেকটা ভয়কে জয় করার মতো সাহস নিয়ে। ছেলেটির সামনে যে অলিভা দাঁড়িয়ে রয়েছে সেদিকেও কোনো ভ্রুক্ষেপ নেই ছেলেটির। অনেকটা জড়তা ভেঙে অলিভার জিজ্ঞাসা করো, এখানে বসে আছেন কেন? আজ ক্লাস করেননি? অলিভার দিকে না তাকিয়ে অনেকটা সাবলীল ভঙ্গিতে ছেলেটি জবাব দিল, না, আমি ক্লাস করে কারো মাথা ব্যথার কারণ হতে চাই না। আর তাছাড়া আজ আমার বন্ধুকে নিয়ে সময় কাটাতে দিন। অলিভা আবার ছেলেটির কথায় সত্যি অবাক হলো। কাল যে ওর মাথা ব্যথা হয়েছিল সেটা কিভাবে জানলো? অনেকটা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, বুঝলাম, কিন্তু আপনি তো একা বসেছেন, বন্ধু কোথায়? ছেলেটি বিড়ালটাকে হালকা আদর করে বলল, এই যে আমার বন্ধু। ও আচ্ছা, আপনার বিড়ালটা, বন্ধুটি খুব কিউট, ধন্যবাদ। তবে ও কিন্তু মানুষকে ভয় দেখাতে ভালোবাসে, যেমনটা কাল রাতে আপনাকে দেখালো। ছেলেটির কথা শুনে অলিভার ঘাম বেয়ে ঝরতে শুরু করলো। কি বলছে এসব? তার মানে গতকাল রাত্রে অলিভার নাম ধরে যে বিড়ালটি ডেকেছিল সেটা কি এটি? আর ছেলেটি বা জানলো কিভাবে গতকাল রাতে আমার সাথে কি ঘটনা ঘটেছে? অলিভা আর কিছু ভাবতে পারছে না। ওর মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকাটা আর এভারেস্টের উচ্চতরে দাঁড়িয়ে থাকাটা সর্বপর্যায়ে কঠিন কর্ম বটে। ছেলেটি অলিভার এরকম ভয়ার্থ দৃষ্টি দেখে মুখে এক উজ্জ্বল হাসি ফুটিয়ে বলল, ভয় পাবেন না, ও আপনাকে ভয় দেখাতে চায় না, কিন্তু আপনি না বুঝে ভয় পেয়েছিলেন। ও আপনাকে খুব পছন্দ করত, তাই আপনার পিছু ছাড়তে চায় না। ছেলেটির কথা শুনে বিড়ালটি আকস্মাৎ এক চিকন কণ্ঠে বলে উঠল, মিথ্যে কথা কেন বলো? তুমি তাকে ভালোবাসো, সেটা বললেই তো হয়। এমন অলৌকিক আর অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে অলিভার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। দৌড়ে দৌড়ে ক্লাসের দরজায় গিয়ে ঢুকে অজ্ঞান হয়ে পড়ে গেল। আকস্মিক অলিভা এভাবে ঢুকে অজ্ঞান হয়ে পড়ে যাওয়াতে বাকি সব ছাত্রছাত্রীরা বেশ অবাক হয়ে দৌড়ে এসে অলিভাকে মেঝে থেকে উঠিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগলো। তৎক্ষণাৎ একটি ছেলে ডিপার্টমেন্টের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে আসলেন। তিনি এক মুহূর্ত দেরি না করে ডাক্তারকে নিয়ে ক্লাসে প্রবেশ করলেন এবং সেই মুহূর্তে অলিভার বাবাকে কল দিলেন। বিকালে এই সময়টিতে অলিভা পুকুর পাড়ে পেতে রাখা বেঞ্চে বসে প্রতিদিন মনের সুখে গান গায়। কিন্তু আজ শূন্য বেঞ্চটিতে অলিভাকে খুব মিস করছে, কারণ জ্বরটা যে কিছুতেই কমছে না অলিভার। লায়লা বেগম বারবার মাথায় পানি
ভেজানো ছোট্ট তোয়ালাটা লাগিয়ে দিচ্ছে আর বরাবর মাথা থেকে উত্তাপ হাওয়া বেরিয়ে যাচ্ছে। তিনি বিষয়টি বুঝতে না পেরে কোনো কিছু গোপন না করে অলিভার বাবার নিকট অতীতের সমস্ত ঘটে যাওয়া ঘটনা এক এক করে খুলে বললেন। অলিভার বাবা তার স্ত্রীর মুখে মেয়ের সাথে বারংবার ঘটা ভৌতিক ঘটনা শুনে নিজে খানিকটা চিন্তায় পড়ে গেলেন। আচ্ছা দেখি কি করা যায়। তুমি অলিভার সাথে থেকেও সবসময়, ভুলেও ওকে একা ছাড়বে না কিন্তু। আচ্ছা ঠিক আছে। এই ঘটনা 10 দিন পার হয়ে গেল। অলিভা এখন নিজ ইচ্ছাতে ভার্সিটি যায় না। উক্ত ঘটনার পর থেকে কদিন তেমন কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। সেদিনকার ছেলেটার ঘটনাটাও কাউকে বলেনি অলিভা। এদিকে অলিভার হবু স্বামী মাহিনের সাথে প্রতিনিয়ত কথা বলে। আলিফার নিকট এখন মনে হয় মাহিন ব্যতীত তার পুরো জীবনটাই হয়তো বৃথা। কারণ অলিফার হৃদয়ে এখন শুধু মাহিনের অস্তিত্ব বিরাজমান। আচ্ছা বাবু, তুমি কি সত্যি বিয়ে করবে? আমি তো ক্ষমা চেয়েছি আমার ভুলের কারণে। এই দেখো কান ধরছি। শোনো রিয়া, আমি বিয়ে করছি এটা ফিক্সড। আর 1 মাস পরে আমার আর আলিফার বিয়ে। তুমি এখন তোমার পথ দেখো। প্লিজ, এই দেখো তোমার হাত পা ছুঁয়ে কথা দিলাম। আর কখনো কোনো ছেলের সাথে কথাই বলবো না, আর ঘুরতে যাওয়া তো দূরের কথা। সরি, তুমি দেরি করে ফেলছো। আমি আমার সিদ্ধান্তে অটল। তুমি যা করার করতে পারো। মাহিন শেষবারের মতো বলেছিল, তুমি কি বিয়ে ভাঙবে না? না। মাহিনের মুখশ্রবণ থেকে নাবোধক শব্দ শুনে রেস্টুরেন্টের টেবিলে থাকা ছুরিটা নিয়ে সরাসরি নিজের হস্ত বরাবর এক টান দিল। রিয়ার এহেন অদ্ভুত কাণ্ড থেকে মাহিন হতভম্ব হয়ে গেল। প্যাকেট থেকে রুমালটা নিয়ে তৎক্ষণাৎ রিয়ার হাতটি বেঁধে ফেলল। কিন্তু রক্তের প্রবাহ যেন কোনো ক্রমেই থামছে না। তাই এক মুহূর্ত দেরি না করে রিয়াকে কোলে তুলে সাথে সাথে হসপিটালে ছুটল মাহিন। রিয়া আর মাত্র 10 দিন বাকি। মাহিন ভেবে পাচ্ছে না অলিভাকে কি বলে বিয়েটা ভাঙবে। এদিকে জাহিদ মিয়ার একমাত্র মেয়ের বিয়ের প্রস্তুতির আগেভাগেই শুরু করে দিয়েছে। ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা তুলে বাড়ি ফিরছেন। একমাত্র মেয়ের বিয়েতে কোনো কিছুর ঘাটতি রাখতে চান না তিনি। অতি সাবধানতার সহিত টাকা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কেননা টাকাগুলো তার সারা জীবনের একমাত্র সঞ্চয়। হঠাৎ দুজন কালো মুখোশ পরিহিত লোক জাহিদ মিয়ার সামনে দেশীয় অস্ত্রসজ্জ নিয়ে দাঁড়িয়ে বলল, জীবন নিয়ে বাড়ি ফিরতে চাইলে টাকাগুলো দিয়ে দে। আকস্মিক ছিনতাইকারী কবলে পড়ে অনেকটা ভয় পেয়ে গেলেন জাহিদ মিয়া। কিন্তু শেষ রক্ষা আর হলো না। অনেক ধস্তাধস্তি আর আঘাতের মাধ্যমে জাহিদ মিয়ার থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়ে গেল ছিনতাইকারী। রাস্তার মানুষগুলি চেয়ে চেয়ে দেখা ব্যতীত আর কোনো উপায় ছিল না। অলিভার বাড়িতে এখন শুধু শোকের ছায়া। অলিভার বাবা মা কোনোভাবেই শোক কাটিয়ে উঠতে পারছে না। জীবনে কষ্টার্জিত সঞ্চয় যে এরকমভাবে একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে হারাতে হবে তা তাদের ভাবনাতেই ছিল না। গভীর রাত। জাহিদ মিয়া কীভাবে মেয়ের বিয়ে দিবেন এই চিন্তায় ঘুমাতে পারছেন না। লায়লা বেগম শোকে শোকে কোনো এক সময় ঘুমিয়ে পড়েছেন, তার কোনো ইয়াত্তা নেই। হঠাৎ অলিভার বাবা কিছু একটা শব্দে চিন্তা দেশ থেকে বাস্তবে ফিরলেন। শোয়া থেকে বসেই তিনি চমকে উঠলেন। একটি সাদা বিড়াল একটি পলিথিনের পোটলা নিয়ে মেঝেতে বসে আছে। তিনি এহেন দৃশ্য দেখে হুশ বলে ধমক দিয়ে বিড়ালটিকে তাড়িয়ে দিলেন। বিড়ালটাও চলে গেল। মেঝেতে একটা পলিথিনের পোটলা নিয়ে গেল না। তিনি অনেকটা বিরক্ত হয়ে যেই পলিথিনের পোটলাটা ধরে ফেলে দিতে যাবেন, তখন পলিথিনের ভিতরে দৃশ্য দেখে অবাক হওয়ার চূড়ান্ত সীমায় পৌঁছে গেলেন। এই কিভাবে সম্ভব? পলিথিন ভর্তি তো টাকার ব্যান্ডেল। তিনি অনেকটা নিস্তব্ধ হয়ে মেঝেতে বসে পড়লেন। হঠাৎ লায়লা বেগমের ঘুম ভাঙতে তিনি দেখতে পান তার স্বামী একটা পলিথিনের ব্যাগ নিয়ে মেঝেতে বসে আছে। চেহারা মানে তাকাতে দেখতে পান মুখে এক কৌতূহল ভাব। নিজের সংশয় দূর করতে উঠলেন, কি হলো, মেঝেতে বসে রয়েছে কেন? আর তোমার হাতে ওটা কি? লায়লা, আমি জানি না কি হচ্ছে। এই দেখো এগুলো কি? এই বলে পলিথিনের ব্যাগটা লায়লা বেগমের দিকে এগিয়ে দিলেন জাহিদ মিয়া। পলিথিনের ভিতরে টাকা দেখে লায়লা বেগম বেশ অবাক। অনেকটা সন্দেহক্ষণ চক্ষু নিয়ে জিজ্ঞাসা করলেন, এ কি, তুমি এই টাকা পেলে কোথায়? আর সকালেই তো ব্যাংক থেকে আসার পথে ছিনতাই হয়েছিল। লায়লা বেগমের সন্দেহ দূর করতে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া অবিশ্বাস ঘটনার ধারা বর্ণনা দিলেন অলিভার বাবা। নিজের স্বামীর মুখে এরকম অদ্ভুত ঘটনা আর অলৌকিক ঘটনা শুনে এক মুহূর্ত স্থির থাকতে পারলেন না তিনি। স্বামীর কথায় যে অবিশ্বাস করবেন তারও কোনো অবকাশ নেই। কারণ পৃথিবীতে যদি সত্যবাদী লোকের একটি তালিকা করা হয়, তবে স্বামীর উপরে লিস্টেই থাকবে এই লায়লা বেগমের মনে দৃঢ় বিশ্বাস। হঠাৎ তার মনে পড়ল মেয়ের সাথে ঘটা ভৌতিক ঘটনার কথা। অলিভা যতবারে অসুস্থ হয়, জ্ঞান হওয়ার পর, সুস্থ হবার পর একটাই কথা, তা হলো কোনো এক সাদা বিড়াল দেখেছিল। আর প্রথমে যেদিন অলিভা বখাটে ছেলেগুলোর থেকে শ্লীলতাহানির শিকার হয়েছিল, সেদিনও তো ছেলেগুলো ওই সাদা বিড়ালকে দেখে ভয় পাইয়েছিল। তার মানে ওই ঘটনার সাথে কি অলিভার সাথে ঘটে যাওয়া ঘটনার যোগসূত্র রয়েছে? বিড়ালটা কি সত্যি
বিড়াল নাকি ভৌতিক কোনো শক্তি যাকে বলে জিন, সে কি আমাদের কল্যাণ চায়? লায়লা বেগম ধ্যান ভাঙিয়ে অলিভার বাবা জিজ্ঞাসা করলেন, এসব ঘটনার উদ্দেশ্য কিছু বুঝতে পারছো লায়লা? হ্যাঁ, ঠিক বুঝতে পারছি, কিন্তু এসবের কিছুই অলিফাকে বলার প্রয়োজন নেই। তুমি বলবে বিয়ের জন্য টাকা ধার করেছি। 2 মাস পার হয়ে গেল। আলিফা আর মাহিনের বিয়ের সময়ক্ষণ আর বেশি দূরে নয়, কিন্তু আলিফাকে এই দুদিনে একটি বিষয় খুব পীড়া দিচ্ছে। কারণ এই দুদিনে মাহিনের আচরণটা কীরকম যেন একটু ব্যতিক্রমী মনে হচ্ছে আলিফার নিকট। গত দিনগুলোতে মাহিন নিজেই কল করতো, কিন্তু এই দুদিনে মাহিন একটিও কল দেয়নি। উল্টে অলিফা কল করলে ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোন রেখে দিয়েছে। অলিভার সহজ সরল মনটা মাহিনের এই অবহেলায় যেন বারবার কেঁদে উঠেছে। পুকুর পাড়ে পেতে রাখা কাঠের বেঞ্চটাতে উপর বসে এসব ভাবছিল, ঠিক তখনই ফোনে বেজে উঠল। স্ক্রিনে থাকা নামটা দেখে আলিফা খুশিতে আত্মহারা হয়ে গেল। হ্যাঁ, ভাবছেন, 2 দিন পর আজ মাহিন সদিচ্ছায় কল দিয়েছে। ফোনটি রিসিভ করতে দুজন সালাম বিনিময় করলো। হঠাৎ মাহিন অনেকটা ইতস্তত গলায় বলল, অলিফা, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলুন। এত ঘুরিয়ে বলার কি দরকার? না মানে, তুমি কথাটা ঠিক কিভাবে নিবে জানি না, কিন্তু আজ আমাকে কথাটা বলতে হবে। এই ব্যতীত আমার নিকট কোনো পথ নেই। মাহিনের বচনভঙ্গি শুনে অলিভা বুঝতে পারল বিষয়টা সত্যি বোধহয় সিরিয়াস। তাই মাহিনকে সহজ করার সাথে বলল, আপনি বলেন তো, আমি কিছু মনে করব না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না অলিফা। কথাটা শুনে অলিফার মাথাটা কেমন ঝিম ধরে গেল। অলিফা ভুল কিছু শোনেনি তো? এই কদিনে যাকে নিয়ে হাজারো স্বপ্ন দেখে এসেছে, সেই আজকে বলেছে বিয়ে করতে পারবে না? দেখো অলিফা, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমি আজ নিরুপায় হয়ে এক অদৃশ্য শিকলে আবদ্ধ। তোমাকে যদি বিয়ে করি, তবে আর একটা মেয়ের ব্যর্থতায় নিজের জীবন শেষ করে দিবে। এই ঘটনা ঘটুক, সেটা কি তুমি চাও? বলো। তুমি যথেষ্ট বুদ্ধিমতী। আমি জানি বিষয়টা তুমি বুঝতে পেরেছ। ক্ষমা করে দিও। হ্যালো, হ্যালো অলিফা। বাকি কথাগুলো এক বিন্দু মনের হয় অলিফার মধ্যকান আঘাত করেনি। অলিফার কানে কানে শুধু একটাই কথা ঘুরে ফিরে পাচ্ছে, তা হলো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। অলিভার শরীরটা প্যারালাইজড রোগীর মতো যেন অবশ হয়ে গেল। জীবনে প্রথম ভালোবাসার পরিণতি যে তীরে এসে তড়িডোভাবে মধ্য দিয়ে শেষ হয়ে যাবে, সেটা ভাবতে অলিভা পাথর হয়ে গেল। এদিকে অলিভার বাবা বেশ ঘটা করে বিয়ের জিনিসপত্রের লিস্ট করছে। ঘর থেকে বাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে হঠাৎ চোখে গেল পুকুর পাড়ে বেঞ্চের দিকে। অলিভা বেঞ্চে শুয়ে শুয়ে হেঁচকি তুলে তুলে কাঁদছে, সেটা দূর থেকে দেখেই বুঝতে ফেললেন। কৌতূহলবশত দ্রুত পায়ে এগিয়ে গিয়ে আদরের একমাত্র মেয়ের মাথায় পরশ দিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা, কাঁদছিস কেন? বাবার ছোঁয়া পেয়ে অলিভা জাহিদ মিয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দেন। মেয়ের আকস্মিক স্পন্দন দেখে নিজের মনকে কীরকম তুলাদর্শিত নরম হয়ে গেল। আহা, বলবি তো কি হয়েছে? বাবা, মাহিন আমাকে বিয়ে করবে না। কথাটা শুনে অলিভার বাবা 120 ভোল্টের শক খেয়ে গেলেন বোধহয়। কি বলছে মেয়েটি? আর 5 দিন পর বিয়ে, আর এখন বলছে বিয়ে করবে না? এটা কি হাডুডু খেলা পেয়েছে নাকি? অনেকটা রাগান্বিত হয়ে জাহিদ মিয়া মাহিনের মায়ের নিকট কল দিয়ে এমনকি অনেক কথাও শোনালেন বটে, কিন্তু মাহিনের মা শ্রোতার ভূমিকা পালন করে কেবল শুনেই গেছেন, কারণ এখানে তার বলার মতো কোনো ভাষাই নেই। এতদিন নিজ ছেলেকে নিয়ে গর্ব করলে আজ যেন মনে হচ্ছে এই ছেলেকে জন্ম দেওয়া বোধহয় তার বড় পাপ ছিল। বিয়ে ভাঙার প্রায় 5 দিন পার হয়ে গেল। আজ ঠিক এই সময়টাতে মাহিনের সাথে অলিভার বিয়ে হবার কথা ছিল, কিন্তু এখন সেগুলো রূপকথার গল্প, বই কি কিছুই না। অলিভা এক প্রকার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। মেয়ের হাজারো সান্ত্বনা দিয়ে ভুলিয়ে সুন্দর জীবনে আনতে পারছেন না লায়লা বেগম আর জাহিদ মিয়া। তারা যে কম কষ্ট পাননি তা কিন্তু নয়। বিকালে মনোরম আবহাওয়ার মাঝে ছাদের এক কোণে বসে আছে অলিভা, কিন্তু অলিভার নিকট এক সৌন্দর্য বিশদমান হচ্ছে। হঠাৎ একটা সাদা বিড়াল অলিভার পাশে এসে বসেছে। সেদিকে অলিভার খেয়াল নেই। ও শুধু দূর আকাশের অস্তিত্বময় রক্তিম সূর্যটার দিকে এক নয়নে তাকিয়েছে। এই অস্তমিত সূর্যের মতোই যেন অলিভার ভালোবাসাও নদীর মাঝে বিলীন হয়ে গেছে, তাতে কোনো সন্দেহ নেই। হঠাৎ বিড়ালের ডাক শুনে অলিভা কিছুটা চমকিত হয়ে পাশে তাকালো। আগের মতো কেন জানি অলিভা বিড়ালটাকে দেখে অতটা ভয় পাচ্ছে না, তবু হাত পা কিছুটা কাঁপছে। বিড়ালটি অলিভার তাকানো তোয়াক্কা না করে সেটিও দূর আকাশের নীলিমার দিকে তাকিয়ে রয়েছে। অলিভা ভয়ে চিৎকার দিতে ইচ্ছে করছে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি তাকে যেন চিৎকার দিতে বাধা দিচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয়টি হলো, বিড়ালটি অন্য অন্য দিনের মতো অলিভার চোখের দিকে তাকাচ্ছে না। এভাবে 2 মিনিট বিড়ালটি বসে থাকার অন্তরে অনেকটা সাবলীল ভঙ্গিতে আবার হেঁটে চলে গেল। অলিভার নিকট এই 2 মিনিট অবস্থানকালে মনে হচ্ছিল ও বোধহয় হাজার হাজার কোনো জীবন সংখ্যার মধ্যে
চলছিল। বিড়ালটি চলে যাওয়ায় অনেকটা হাঁপ ছেড়ে বাঁচল অলিভা। হঠাৎ চোখ গেল বিড়ালটির বসে থাকা জায়গাটিতে। সেখানে একটি ছোট্ট চিরকুট পড়ে আছে। অনেকটা কৌতূহলবশত চিরকুটটা উঠিয়ে দেখল সেখানে কিছু লেখা আছে। অলিভা, আমি জানি না তুমি কেন এত ভয় পাও আমাকে, কিন্তু আমি তোমার কোনো অকল্যাণের জন্য আসিনি। তোমার সামনে তোমার খুব বড় বিপদ আশঙ্কা করছে, আর তুমি আমাদের জিন বংশের রক্তে বয়ে বেড়াচ্ছ। তাই আমাকে পাঠানো হয়েছে তোমার সুরক্ষার স্বার্থে। আজ গভীর রাতে তুমি তোমাদের বাড়ির পেছনে চলে এসো, তবে তুমি তোমার জন্ম বৃত্তান্ত, অতীত সম্পর্কে জানতে পারবে। চিরকুট পরে অলিভার হাতটা থরথর করে কাঁপছে। তবে কি সত্যি অলিভার রক্তে জিন বংশ পরম্পরার অস্তিত্ব রয়েছে, নাকি এটা কেবল তাকে ধোঁকা দেওয়ার জন্য একটা ভৌতিক শক্তির একটা চাল? এই মুহূর্তে অলিভার কিছুই ভাবতে পারছে না। গভীর রাত, মাইনের বিষয়টি যেন অলিভার মাথায় ঘুণাক্ষরে ঘোরাফেরা করছে না। ওর মাথায় সেই বিকালে সেই চিরকুটের কথা খেলা করছে। অলিভা এখন দোটানায় পড়ে যাই রয়েছে। আমি কি যাব? পরক্ষণে আবার ভাবলো, গেলে যদি বিপদ হয়। অবশেষে সকল ভাবনা চিন্তা স্থির করে যা হওয়ার হোক, আমি যাবই। আমাকে জানতে হবে অতীতের সব নিয়ামকগুলি। অলিভার হাতে একটি হারিকেন নিয়ে বাড়ির পিছনের দিকটায় অনেক সাবধানের সহিত যেতেই শুরু হলো। অলিভার খুব ভয় করছে, কিন্তু অজানা এক শক্তি যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে। বাড়ির পিছনের দিকটায় বেশ কিছু ফলের গাছ থাকলেও তেমন ঝোপঝাড় নেই। বাগানের পাশে আসতেই চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করলো, কাউকে দেখতে পেল না। হঠাৎ বাঘের হুঙ্কারে অলিভার শরীরে ভয়ে একটা ঝাঁকি দিয়ে উঠল। পিছনে তাকাতে অলিভা ভয়ে ভয়ে নিজের হাতে থাকা হ্যারিকেনটা মাটিতে ফেলে গেল। একটু কালো বাঘ সাদৃশ্য জন্তু অলিভার দিকে এগিয়ে আসছে, আর অলিভা ভয়ে ভয়ে এক পা দুপা করে পেঁচাচ্ছে। হঠাৎ গাছের সাথে আটকে গেল অলিভা। অপরদিকে আগুনের চোখ নিয়ে অনেকটা হিংস্রতার সহিত বাঘটা এগিয়ে আসছে কমে। আজ কি অলিভার জীবনে বিদায়ের ঘটনা ভাবতে ঠিক যখন ভয়ে চোখ বন্ধ করে ফেলবে, ঠিক তখনই কই থেকে একটি বিশাল আকৃতির নাম না করা সাদা জন্তু কালো বাঘটিকে প্রচণ্ড আঘাত করলো। দুই জন্তুর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মারামারি হয়ে আশেপাশের গাছগুলো বাতাস তীব্রতার মাটিতে নুয়ে 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 পড়ছে। এসব দৃশ্য দেখে অলিভার মাথার উপর দিয়ে যাচ্ছে। ও এখনো ভেবে পাচ্ছে না এখানে এরকম অদ্ভুত জন্তু আসলো কই থেকে, আর কেনই বা একজন তাকে মারতে চাচ্ছে আর একজন তাকে বাঁচাতে যাচ্ছে। তবে এরা কি কোনো ভৌতিক শক্তি? এসব ভাবছে আর হাত পা কাঁপছে অলিভার। কিছুক্ষণ অন্তর কালো জন্তুটি বাতাসের সাথে অদৃশ্য হয়ে গেল, আর অদ্ভুত সাদা জন্তুটি অলিভার দিকে ক্রমশ এগিয়ে আসছে। এগিয়ে আস্তে আস্তে হঠাৎ জন্তুটি তার শারীরিক গঠন পরিবর্তন করে একটি সাদা বিড়ালের রূপ নিল। তবে কি এটাই কি ভৌতিক সাদা বিড়াল যে অলিভাকে চিরকুটের মাধ্যমে এখানে আসতে বলেছিল? এই পূর্ণিমা রাত্রিতে গোলাকার চাঁদটির আলোয় বিড়ালটির ধবল সুন্দর শরীরে পরিণত এতটাই প্রতিফলিত হচ্ছে যেন চারিদিকে পিপিলিকার হাঁটাচলারও খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অলিভা, আমার ভাবনাতেই ছিল না যে ওরা তোমার খবর পেয়ে যাবে। আর একটু দেরি হলেই আসলে হয়তো তোমাকে আমি রক্ষা করতে পারতাম না। অলিভা বিড়ালটির কথা এখনো ভেবে পাচ্ছে না যে সে কার কথা বলছে। অনেকটা ভয়ার্থ গলায় অলিভা বলল, আপনি কার কথা বলছেন? আর আমার সাথে এসব কেনই বা ঘটবে? তুমি কি জানতে চাও তোমার অতীত সম্পর্কে? হ্যাঁ, আমি আর এসব নিতে পারছি না। আর আপনিই বা কে? আমি কে সেটা তুমি সময় মতো জানতে পারবে। আর তুমি যাদেরকে বাবা মা বলে সম্বোধন করছো, তারা তোমার আসল বাবা মা নয়। কথাটি শুনে অলিভার রক্তে এক হিমশীতল স্রোত বয়ে গেল। কি বলছে এসব? তার মানে জাহিদ মিয়া আর লায়লা বেগম তার আসল বাবা মা নয়? এদিকে লায়লা বেগম গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে যখন ওয়াশরুমে যাবেন, ঠিক তখনই তার চোখে গেল অলিভার রুমের দিকে। সচরাচর অলিভার রুমের দরজা খোলা থাকে না, তাই তিনি কৌতূহলবশত রুমের দিকে এগিয়ে যেয়ে হালকা ধাক্কা দিলে দরজা খুলে গেল। হঠাৎ তার হৃৎপিণ্ডটা ঢুক করে উঠল। অলিভা ঘরে নেই, তবে কোথায় গেল? তিনি একটু হন্তদন্ত হয়ে ওয়াশরুমের প্রতিটি রুমের আনাচে কানাচে খোঁজ করলেন, কিন্তু কোথাও অলিভার অস্তিত্ব পাইলেন না। অনেকটা ভয় পেয়ে তিনি জাহিদ মিয়াকে ডেকে তুলেন। কি হলো লায়লা, এত রাতে কেন ঘুম ভাঙায়? অলিভাকে রুমে পাচ্ছি না, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও পেলাম না ওকে। জাহিদ মিয়া অর্ধঘুম নেত্র দুটি হঠাৎ করে বড় আকার ধারণ করে নিজ স্ত্রীর কথা শুনে তিনি এক মুহূর্ত বিছানায় শুয়ে না থেকে এক লাফে উঠে আরেকবার পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেন। এমন করে বোধহয় একজন মানুষ নিজেকে হারানোর রত্ন খুঁজে বেড়ায় না। যখন তিনি বাড়ির ভিতরে অলিভাকে খুঁজে পেলেন না, তখন একটি টর্চ লাইট নিয়ে বাড়ির বাইরে বেরোলেন। তিনি জোরে জোরে কয়েকবার অলিভের নাম ধরে ডাকলেন, কিন্তু কোনো সাড়া পেলেন না। শেষ মুহূর্তে যখন হাল ছেড়ে দিচ্ছিল, ঠিক তখনই তার কেন যেন মনে হচ্ছিল বাড়ির পিছনের দিকটাতে তো যাওয়া হয়নি। সেখানে তো বাড়ির পিছনের বাগানে আসতেই তিনি ভূত দেখার মতো চমকে গেলেন। এ কি, অলিভা একটি গাছের সাথে হেলান দিয়ে কার সাথে যেন কথা বলছে।
কিন্তু অবাক করার বিষয় হলো অলিফার সামনে কেউ নেই। আলিফা, আলিফা! হঠাৎ অলিফা কারো ডাকে শুনে বাস্তবে ফিরল। ডান দিকে তাকাতে দেখে বাবা দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ সামনে তাকাতেই দেখে বিড়ালটি নেই। এত রাতে এখানে কি করছিস? আর কার সাথে কথা বলছিস? অলিফা কি বলবে ঠিক বুঝতে পারছে না। অলিফার মা ঘরের দরজার সামনে বসে অজস্র ধারায় নিজের অশ্রুজল বিসর্জন দিচ্ছেন। একমাত্র মেয়ে যদি কিছু হয়ে যায় তবে তার বাচ্চাটা দায় হয়ে যাবে। হঠাৎ সামনে তাকাতে দেখতে পান অলিফাকে নিয়ে অলিফার বাবা হেঁটে আসছেন। অনেকটা দৌড়ে গিয়ে অলিফাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন তিনি। এত রাতে কই গেছিলি রে মা? তোর কিছু হয়ে গেলে আমার কি হবে? তোর অবলম্বনেই তো বেঁচে আছি। আহা লায়লা, তুমি ওকে রুমে গিয়ে ঘুম পাড়িয়ে দাও। এখন এত জেরা করার দরকার নেই। জাহিদ মিয়ার কথা মতো তিনি অলিফাকে অনেকটা আঁকড়ে ধরেই রুমে নিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছেন। অলিভা মনে মনে ভাবছে, আপন বাবা মা না হয়েও কতটা যত্নশীল তারা আমার প্রতি। আমি কি এই বাবা মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবো? পাখির কলকাকলিতে আর কলরবরে ঘুম ভাঙল অলিভার। পাশ তাকাতেই দেখতে পান তার মমতাময়ী মা, প্রিয় বাবা ঘুম ভাঙার জন্য অপেক্ষা করছে। মা, উঠছিস? এই দেখ, তোর জন্য গরম গরম স্যুপ বানিয়ে এনেছি। অলিভা অনেকটা স্বাভাবিক ভঙ্গিতে বলে উঠল, আচ্ছা মা, তোমারা আমার আসল বাবা মা না হওয়ার সত্ত্বেও কেন এত আমায় যত্ন করো? নিজের মেয়ে হলে কি এর থেকে বেশি যত্ন করতে? অলিভার কথা শুনে লায়লা বেগমের হাত থেকে স্যুপের বাটিটা মেঝেতে পড়ে গেল। তার হাত থরথর করে কাঁপছে। আর জাহিদ মিয়া অনেকটা তোতলামো ভঙ্গিতে বলল, কি কি বলছিস এসব মা? আমরাই তোর আসল বাবা মা। এসব কথা তোকে কে মাথায় ঢুকেছে বলতো আমাকে? বাবা, আমি সব জানি। আর তোমরা যে আমাকে একটি পুরনো বাংলো থেকে কুড়িয়ে এনেছো তাও আমি জানি। কেনই বা মিথ্যে বলছো? অলিভার কথা শুনে লায়লা বেগম এক বেদনা ক্রন্দন এর মাধ্যমে অলিভাকে জড়িয়ে ধরে বললেন, মা, বিশ্বাস কর, তুই আমার মেয়ে। লায়লা, থামো। আমি মনে করি অলিভার সত্যিটা জানা দরকার। আর আমি এও জানি যে তুমি এসব ঘটনা কার কাছ থেকে শুনেছো। 22 বছর আগের কথা। লায়লা বেগমের বিয়ের প্রায় 10 বছর হতে চলল, কিন্তু এখনও তিনি কোনো সন্তানের মুখ দেখাতে পারেনি। এই নিয়ে পাড়া প্রতিবেশী শ্বশুরবাড়ি অনেকে অনেক কথা শোনাতো, কিন্তু জাহিদ মিয়া তার স্ত্রীকে মনে প্রাণে ভালোবাসতেন। তাই তিনি সন্তান জন্ম দিতে না পারলেও লায়লা বেগমকে কিছু বলতেন না, বরং প্রতিনিয়ত উৎসাহ দিতেন যে আমাদের সন্তান হবে। লায়লা বেগম নিজের প্রতি স্বামীর অবর্থহীন সান্ত্বনা যে শুধুই সান্ত্বনা তা খুব কম করে তিনি বুঝতে পারতেন। জাহিদ মিয়া যখন দেখতে পেলেন পাড়া প্রতিবেশী পরিবার থেকে লায়লা অসংখ্য কটূক্তি শোনানো হচ্ছে, তখন তিনি আর স্থির থাকতে পারলেন না। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে তার স্ত্রীকে নিয়ে অন্যত্র চলে গেলেন। একদিন গভীর রাতে জাহিদ মিয়া বাড়ি ফিরছিলেন। হঠাৎ রাস্তার পাশে একটি পুরনো বাংলো থেকে শিশুর কান্নার আওয়াজ পেয়ে থমকে দাঁড়ালেন। বেশ সাহসী হতে তিনি কান্নার শব্দের উৎস খুঁজে বাংলোর দিকে এগিয়ে গেলেন। ভাঙা দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকতে তিনি দেখতে পান সদ্য জন্মানো এক ফুটফুটে শিশু ক্ষুধার যন্ত্রণায় কান্না করছে। হঠাৎ একটু দূরে দেখতে পান এক যুবতী মহিলা রক্তাক্ত শাড়ি নিয়ে মেঝেতে শুয়ে রয়েছেন। অতি দ্রুত তিনি মহিলাদের নিকট এসে হাতের পালস চেক করে বুঝতে পারলেন এই নিতদেহে কোনো প্রাণের অস্তিত্ব নেই। তৎক্ষণাৎ তিনি চিন্তা করলেন শিশুটি নিজের সাথে নিয়ে যাবেন, কারণ এমন চন্দ্রমুখ ফুটফুটে শিশুকণকে রেখে আসার ক্ষমতা তার তৈরি হয়নি। আর তাছাড়া তিনি তো নিঃসন্তান। লায়লা দেখলে হয়তো অবশ্য খুশি হবেন। যখন শিশুটিকে কোলে নেবেন ঠিক তখন দেওয়ালের প্রতিধ্বনি স্বরে অদৃশ্য কেউ বলে উঠল, সাবধান, এই সন্তান তুমি স্পর্শ করবে না। জাহিদ মিয়া অদৃশ্য শক্তির শ্রবণকে তোয়াক্কা না করে তিনি বললেন, না, আমি এই সন্তানকে আমার সাথে নিয়ে যাব। আমি চাই না এমন একটি ফুটফুটে শিশু অনাহারে এখানে মৃত্যুবরণ করুক। আমি তোমার বক্তব্যে বিমুগ্ধ, তবে তোমাকে কথা দিতে হবে এই সন্তানের প্রতি তুমি কখনো অবিচার করতে পারবে না। যদি করো, তোমার উপর নেমে আসবে এক কালো অধ্যায়। সেদিন সেই অদৃশ্য শক্তি প্রতিশ্রুতি দিয়েছিল অলিভাকে নিয়ে এসেছিল সেই বাংলো থেকে। লায়লা বেগম এ ব্যাপারে কিছুই বলেনি, শুধু এতটুকু বলেছিল, ওর মা মারা গেছে তাই ওকে নিয়ে এসেছি। আজ থেকে তুমি ওর মা, আমি বাবা। সেদিন লায়লা বেগম নিজের স্বামীর নিকট এতটা মূল্যবান উপহার পেয়ে সম্মান আর ভালোবাসা সরাসরি তার পায়ে পড়ে গিয়েছিল। কারণ একজন স্বামী তার স্ত্রীকে কতটা ভালোবাসলে এত কিছু করতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত স্বয়ং তার সামনে দাঁড়িয়েছিল। জাহিদ মিয়া সেই অদৃশ্য শক্তির কথা রেখেছিলেন, কারণ অলিভা এই বছরে 22 বছরের জীবনে অলিভা উপর উঁচু গলাতেও একটি কথা বলেননি। তার গায়ে হাত তোলা তো দূরের কথা। এতক্ষণ যাবৎ অতীতের ঘটনা সারমর্ম বলেছিলেন জাহিদ মিয়া নিজের মেয়েকে। বাবার কথা শুনে অলিভার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। এই অশ্রু বিসর্জন তার আসল জন্মদাত্রী মৃত্যুর কথা শুনে নয়,
বরং তার প্রতি তার বাবা মায়ের নিঃস্বার্থ ভালোবাসার মহিমা, যেই ভালোবাসা নেই কোনো সন্দেহের অবকাশ। গভীর রাত অলিভা শুয়ে শুয়ে ভাবছে, তার মা না হয় তাকে জন্ম দিতে মারা গেছে, তবে তার বাবাকে, সে কি এখনো বেঁচে আছে নাকি মারা গেছে? আর কেনই বা মা সেই পরিত্যক্ত বাংলোতে তাকে জন্ম দিয়েছিল? হঠাৎ তার রুমে দ্বিতীয় একজন আচমকা বলে উঠল, অলিভা, তুমি কি দেখতে চাও তোমার জন্মদাতা পিতাকে? অলিভা অনেকটা হতভম্ব হয়ে পরক্ষণে নিজেকে সামলে বলল, হ্যাঁ, দেখতে চাই আমার বাবাকে। এরপর যে দৃশ্য দেখালো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না অলিভা। এ কিভাবে সম্ভব? তার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন সুদর্শন লোক, কিন্তু এই লোকটি আর কেউ নয়, বরং সেই সাদা বিড়ালের একটি প্রতিরূপ মাত্র। আর মানে, এই সাদা বিড়ালটি তার জন্মদাতা পিতা? একজন জিন কিভাবে তার পিতা হতে পারে? এটা কি আদৌ সম্ভব? উত্তেজনায় অলিভার প্রতিটি শিরায় শিরায় যেন 1000 মাইল প্রতিবেগ রক্ত ছুটে আসছে। অলিভার ফর্সাটা মুহূর্তে রক্তিম বর্ণ ধারণ করছে। অলিভা, তোমার মনে হয়তো হাজারো প্রশ্ন বাধা বেঁচেছে, যে একজন জিন কিভাবে তোমার পিতা হতে পারে, তাই তো? কিন্তু প্রভু চাইলে সব কিছু সম্ভব। আমি ছিলাম জিন বংশের রাজপুত্র, সেই হিসেবে অন্য অন্য জিনের তুলনায় আমার প্রভাব প্রতিপত্তি ছিল বেশ উচ্চতরে। কিন্তু একটা কথা আছে না, ভালোবাসার মোহ কোনো বাধাকে আটকে রাখতে পারে না, আমাকেও পারেনি। আমি প্রেমে পড়ে গিয়েছিলাম এক মহিমান্বিত মানবীর। সেই প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছিল অসংখ্য নিয়ামক। আমাদের জিন জাতির মধ্যে কিছু দুষ্ট জিন ছিল, যারা মানুষের শিরাস্তরে ঘুরে বেরিয়ে জীবনকে নরকময় করে ফেলতে পারে। কিন্তু প্রভু আমাদের মধ্যে মানুষের প্রতি ভালোবাসা এমন একটি মায়াশক্তি দিয়েছে যে কোনো মানুষের অসহায়তা দেখলে নিজের মনটাও কেঁদে উঠত। যখন দেখতাম আমরা অন্য অন্য জাতির ভাইদের মানুষের ক্ষতি করছে, তখন আমি স্থির থাকতে পারতাম না। সেই অসহায় মানুষদের পক্ষে নিয়ে নিজ জাতি ভাইদের বিরুদ্ধেই যুদ্ধ নামতে। এই নিয়ে ক্রমেই আমার সাথে জাতিভাইদের বৈরতা বাড়তে থাকে। আশ্বিনের এক বৃষ্টিমাখা সকালে এক মানবীকে দেখে আমার ক্ষুদ্র হৃদয়ে কিঞ্চিৎ ভালোবাসার আবির্ভাব ঘটে। ভালোবাসার সাগরে যে শুধু মানুষরাই হাবুডুবু খায়, তা কিন্তু নয়। মানুষের আশানুরূপ জিনদের একটি ভালো হৃদয় রয়েছে। সেই হৃদয়ে তারা ভালোবাসা লোপন করতে জানে। আমি চাইলে সেই মানবীকে নিজের দুষ্ট শক্তি দিয়ে ঘায়েল করতে পারতাম, কিন্তু আমার মনে সেদিন কোনো হিংস্রতা ছিল না, ছিল শুধু ভালোবাসা ভরাডুবি এক হৃদয়। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে মানবরূপী নিয়েই আমি সেই মহিষীর নিকট প্রেম নিবেদন করব। একদিন আমি সেই মানবীর বাড়ির এক সুদর্শন যুবক রূপে অব- অবস্থান করি। সেদিন আমি ওই মানবীর অসহায়তা দেখে নিজের সবল মস্তিষ্কটা যেন দুর্বল চিত্র মনে হয়েছিল। মেয়েটির বাড়িতে ছিল দুজন অসহায় বৃদ্ধ। একজন বেঁচে থাকার অবলম্বনে সে বৃদ্ধ, আর মেয়েটি হস্তশিল্পের কাজ করত, আর বৃদ্ধ সেগুলো বাজারে বিক্রি করত। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে করে হোক এই পরিবারের অভাব দূর করব। তাই প্রতিনিয়ত নিজের ভিন্ন ভিন্ন রূপ নিয়ে তাদেরকে সাহায্য করতাম। কিন্তু একটা সময় মনে হয়েছিল এগুলো তাদের জন্য যথেষ্ট নয়। তাই জিনজাতির নিয়ম ভঙ্গ করে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হলাম যে আজ থেকে আমি একজন মানুষ রূপেই বেঁচে থাকবো, আর আমার হৃদয়ের মাঝে গেঁথে থাকা সেই ভালোবাসার মানবীকে বিয়ে করব। বিয়ে করেছিলাম বটে, কিন্তু সময় যত গড়াচ্ছিল আমার মনে ভিতটা ক্রমশ তীব্র হয়েছিল। কারণ আমার সেই জাতি ভাইদের বিরুদ্ধে মানুষের বিপক্ষ নিয়ে যুদ্ধ করতাম, তাদের নজর দিতেই একবার আমার হৃদয়ের অংশের উপর পড়ে, তবে তারা আমাকে বাঁচতে দিবে না। আমার সন্দেহটাই ঠিক হয়েছিল। তাই আমি কখনো তোমার জন্মদাত্রীকে রেখে এক পা পিছু বা সামনে অগ্রসর হতাম না। যেদিন তারা তোমার মায়ের কিছু না করতে পেরে তার বৃদ্ধ বাবা মাকে হিংস্রতার সহিত মেরে ফেলেছিল, সেদিন তোমার মায়ের ক্রন্দন দেখে নিজের নিকট খুব অসহায় মনে হয়েছিল। আমার এত প্রভাব থাকা সত্ত্বেও তাদেরকে বাঁচাতে পারলাম না। এর পরের দিনগুলো ছিল সুখ আর দুঃখে মোড়ানো এক বিশৃঙ্খলা জীবন। তোমার মা কিভাবে যেন বুঝে গিয়েছিল আমি মানুষ নই, বরং মানুষরূপী এক ভিন্ন সত্তা। কিন্তু তোমার মা সেদিন একটু ভয় পায়নি, কারণ এই ভিন্ন সত্তা তার অন্তর্মহলে এক বিশাল আকার জুড়ে বাস করেছিল। সবচেয়ে অবাক করার বিষয় হলো তোমার মায়ের গর্ভে তোমার উপস্থিতি। আমি জানি না প্রভু এই অসম্ভবকে সম্ভব করলেন, কিন্তু অন্য অন্য পুরুষ জাতির থেকে আমি বোধহয় সর্বাপেক্ষা বেশি আনন্দিত ছিলাম। আমি নিজের প্রিয়জনের সাথে দূরে কোথাও ভ্রমণ করি তোমার মাকে রেখে, কিন্তু এটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ ভুল। সেদিন আমার বিরুদ্ধচারণকারী জাতি ভাইয়েরা আমার তোমার জন্মদাত্রীকে মেরে ফেলার এক প্রয়াস চালিয়েছিল। আমি যথাসময়ে সেখানে উপস্থিত হয়েছিলাম ঠিকই, কিন্তু তোমার মাকে বাঁচাতে পারেছিনি। প্রভুর কি লীলা খেলা যে তিনি তাকে বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, আমার কোনো বৈশিষ্ট্য তিনি তোমাকে দেননি।
আমার খুব ইচ্ছে ছিল তোমাকে আমার সাথে রাখার, কিন্তু পরক্ষণে চিন্তা করলাম তিনজন প্রিয় মানুষের মতো তোমাকেও যদি হারিয়ে ফেলি, তবে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। সেদিন আমি নিরুপায় হয়ে তোমার এই বাবার নিকট তুলে দিয়েছিলাম। বন্যেরা বনে যেমন সুন্দর, আমার মনে হয়েছিল তুমি মানুষের মাঝেই সুন্দর। আমি হয়তো প্রভুর কল্যাণে তোমার জন্মদাতা পিতা হতে পেরেছি, কিন্তু সত্যিকারে পিতা হতে পারিনি। স্বজাতির নিয়ম ভঙ্গের কারণে আমার অনেক শক্তি ও ক্ষমতা নিষ্ক্রিয় দেওয়া হয়। হয়তো বেশি দিন এই প্রাণ আর স্থায়িত্ব লাভ করবে ঠিকই, তবে যতদিন থাকবো তোমার প্রতি ধেয়ে আসা বিপদকে প্রশমিত করেই যাব। অলিভা যেন এতক্ষণ যাবৎ অন্য জগতের কোনো রূপকথার গল্প শুনেছিল, কিন্তু অতীতে অলিভার মনকে এতটা নরম করে দিয়েছে যে নোনা চোখের জল পুরো বিছানায় চাদরটা ভিজে জুবুথুবু হয়ে গেছে। বাবা! অলিভার মুখে বাবা ডাক শুনে যেন তার মনে হচ্ছিল জীবনের পরিপূর্ণতা তার হাতের মুঠোয়। নিজের পিতা জিন হয়েও যে এত সহজে অলিভা তাকে গ্রহণ করবে সেটা তার ভাবনায় ছিল না। বাবা, তুমি এত স্বার্থপর কেন? পরক্ষণে অলিভার মুখে নিজের স্বার্থপরতার কথা শুনে উজ্জীবিত হৃদয়টি নির্জীব হয়ে গেল তার। তুমি খুব স্বার্থপর জানো। এতদিন আমাকে নিজের থেকে কেন লুকিয়ে রেখেছ? আমি কি তোমাকে দূরে ঠেলে দিতাম? যে শরীরে আমি জিনের অস্তিত্ব রয়ে বেড়াচ্ছি, সেই দেহ আর মন কিভাবে তোমাকে অস্বীকার করতে পারে বলো তো? অলিভার কথা শুনে কিছু বলার ভাষ্য হারিয়ে ফেললেন তিনি। বাবা, আমাকে খুব একটু জড়িয়ে দেবে? খুব ইচ্ছে করে তোমার মানুষরূপী দ্বিতীয় সত্তার অস্তিত্ব অনুভব করতে। অলিভার বাবা তার দু হাতে প্রসারিত করে অলিঙ্গনের অনুমতি দিলেন অলিভাকে। অলিভা এক লাফে বাবার কোলে ঝাঁপিয়ে পড়লেন। এই ভালোবাসায় কোনো দ্বিজাতি তত্ত্বের ভেদাভেদ নেই, আছে শুধু পরম স্নেহ, মায়ার বশ্যতার শিকার। এদিকে অলিভার মা লায়লা বেগম মনে কিঞ্চিত ভয়ের আবির্ভাব ঘটল। তিনি ভাবছেন তার মেয়ে যদি কোনোভাবে ভৌতিক শক্তির রোষানলে পড়ে হারিয়ে ফেলেন, তবে কিভাবে বেঁচে থাকবেন মেয়েকে ছাড়া। তাই তিনি একান্তে মনে মনে সিদ্ধান্ত নিলেন যে তিনি কোনো তান্ত্রিক কবিরাজের শরণাপন্ন হয়ে মেয়েকে এই ভৌতিক শক্তির হাত থেকে রক্ষা করবেন। পরের দিন সকালে যখন জাহিদ মিয়াকে কাজের স্বার্থে বাইরে গেলেন, তখন তিনি অলিভার ঘরে একা রেখে রওনা দিলেন তান্ত্রিকের উদ্দেশ্যে। লোকমুখ থেকে শুনেছে জঙ্গলের শেষ দিকে নাকি এক কানা তান্ত্রিক থেকে তিনি অজস্র জিনকে নিজের আত্মাধীন বশ্যতা বাধ্য করান, আর যারা তার বিরুদ্ধাচরণ করেছেন তাদেরকে কাচের বোতলে আটকে রাখেন। লায়লা বেগম অনেকটা ভীত রূপে জঙ্গলের পথে হাঁটছেন। বোঝাই যাচ্ছে এই পথের লোক সমাগম অস্তিত্ব বেশ বিরল। তবুও তিনি ভয়কে জয় করে নিজের মেয়েকে বাঁচাতে হেঁটেই চলছেন। ঘন জঙ্গলের মধ্য দিয়ে প্রায় আধ ঘন্টা হাঁটার পর দূরে একটি কুড়িঘর দেখতে পান। যতই সামনে এগোচ্ছেন ততই তার শরীর কাঁটা দিয়ে হচ্ছে। হঠাৎ তিনি কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যান। যখন উঠে দাঁড়ান তখন সামনের দৃশ্য দেখে হাত পা থরথর করে কাঁপতে থাকেন, কারণ তার সামনে একজন ভৌতিক টাইপের লোক দাঁড়িয়ে রয়েছে। প্রথম দেখাতে মনে হয় এটা হয়তো কোনো বন মানুষ কিংবা জঙ্গলের হিংস্র কোনো জন্তু। তার ভয় পাওয়ার প্রধান কারণ হলো লোকটির ডান চোখের জায়গাটিতে কিছুই নেই, অর্থাৎ গর্তের মতো। ভিতর থেকে মস্তিষ্কের সামান্য অংশে স্পষ্ট দেখা যাচ্ছে। অনেক ভয়ঙ্কর গলায় লোকটি লায়লা বেগমকে বলে উঠল, এখানে কেন এসেছিস? না মানে, আমার মেয়েকে বাঁচান বাবা। একটি জিন আমার থেকে ওকে কেড়ে নিতে চাইছে। বাড়ি ফিরে যা, সময় মতো পৌঁছে যাব। বাবা, আমার বাড়ির ঠিকানা উম, না রাখলে যাবেন কিভাবে? হা হা বোকা, আমার কাছে কোনো কিছু অসম্ভব নয়। দূর হ সামনে থেকে, মূর্খের দল। লোকটির ধমক পেয়ে অনেকটা ভয় পেয়ে এলো লায়লা বেগম। এদিকে অলিফা ছাদে বসে প্রতিনিয়ত তার বাবার সাথে কথা বলে, কিন্তু তার বাবাকে অলিফা ব্যতীত আর কেউ দেখতে পায় না। জাহিদ মেয়ে ব্যাপারটা বুঝতে পারলেও লায়লা ভাবছে তার মেয়ে বোধহয় সত্যি পাগল হয়েছে। দিনকাদি তার চিন্তায় ক্রমে বাড়তে থাকে মেয়েকে নিয়ে। এদিকে গভীর রাতে বাইরে একজন লোকের মন্ত্রপাঠ শুনে ঘর থেকে বের হয়ে আসেন জাহিদ মিয়া এবং লায়লা বেগম। লায়লা বেগম দেখে সেই তান্ত্রিককে দেখে খুশি হলো জাহিদের আগামাথা কিছুই বুঝতে পারছে না। লায়লা, এসব কি? আর ইনি কে? ইনি তান্ত্রিক বাবা। অলিভার সাথে যেই জিন রয়েছে সেটাকে তিনি মেরে ফেলবেন। কি বলছে সব? তুমি কিছু জানো না অলিভারের ব্যাপারে। এক্ষুনি একে চলে যেতে বলো, নয়তো আমি কিন্তু বের করে দিব ওকে। না, আমি চাই না আমার মেয়ে পাগল থাকুক। তুমি কিছু করবে না। লায়লা বেগমের কথা শুনে জীবনে প্রথমবারের মতো অতি আক্রোশে নিয়ে স্ত্রীকে চড় মারলেন জাহিদ মিয়া। পরক্ষণে যেই তান্ত্রিককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে যাবেন, ঠিক তখনই অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হলেন। তবে কি তান্ত্রিক তার শক্তির ফাঁদে আটকে ফেলেছে তাকে? প্রশ্নটা থেকে তান্ত্রিককে স্পর্শ করার পূর্বে মুহূর্তে অদৃশ্য এক শক্তি জাহিদ মেয়েকে প্রায় 10 হাত দূরের ছুচালো একটি বাঁশের কিঞ্চিতে বরাবর ছিটকে ফেলে ধরে। বাঁশের ধারালো কাঞ্চিটা জাহিদ মেয়ের পিঠ ঢুকে
পুরো পেটের মাঝখান দিয়ে বের হয়ে গেল। লায়লা বেগম এহেন দৃশ্য দেখে এক প্রকার আত্মচিৎকার দৌড়ে দিয়ে স্বামীর দিকে ধেয়ে আসলেন। তিনি ঠিক কিভাবে তার স্বামীকে বাঁচাবেন এই মুহূর্তে যেন তার মাথায় আসছে না। এদিকে জাহিদ মিয়া যেন মৃত্যুকে আলিঙ্গন করছেন প্রতি ক্ষণে ক্ষণে। তিনি কথা বলার শক্তিটাও যেন হারিয়ে ফেলেছেন অতিরিক্ত রক্তক্ষরণের ফলস্বরূপ। অলিভা বাইরে নিজের মায়ের চিৎকার শুনে ঘুম থেকে হকচকিয়ে উঠলেন। ও ভাবছে এত রাতে কী এমন বিপদ ঘটতে পারে যে মা চিৎকার করলো। অনেকটা কৌতূহলবশত ঘর থেকে বের হয়ে উঠোনের এক কোণে তাকাতে অলিভা থমকে গেলেন। বাবা বলে এক চিৎকার দিয়ে দৌড়ে কাঙ্ক্ষিত স্থানে হুড়মুড়ি খেয়ে পড়ল অলিভা। নিজের বাবাকে এই অবস্থায় দেখবে যেন তার ভাবতেই ছিল না। অনেকটা কাঁপা কাঁপা কণ্ঠে জাহিদ মিয়া অলিভাকে কাছে নিয়ে নিয়ে বললেন, মা আমি জানি জীবনের কোনো দিন তোর প্রতি অবিচার করে থাকি, তবে আমায় ক্ষমা করে দিস। আর তুই এক মুহূর্ত এখানে থাকিস না, এক্ষুনি পালিয়ে যা। এই বলে জাহিদ মিয়া মাটিতে লুটিয়ে পড়লেন। তার সজীব প্রাণটা এখন আর নেই, নিথর দেহটি নেই। পাড়ি দিয়েছে দূর আকাশের অন্তরায়। চোখের সামনে নিজের স্বামীর এরকম করুণ মৃত্যু দেখে স্বভাবে এক হিংস্রতার জন্ম নিল লায়লার মনে। অশুভ তান্ত্রিককে এখনো এক মনে নিজের মন্ত্র সাধন করে বেশ দৃঢ়তার সাথে লায়লা বেগম পাশে থাকা গাছকুড়োলটা হাতে নিয়েই খুব শক্ত মুঠি করে অনেকটা দ্রুততার সহিত এগিয়ে গেল তান্ত্রিকের দিকে। যে তান্ত্রিকের মাথায় বরাবর কুড়োল দিয়ে আঘাত করতে যাবেন, ঠিক তখনই অজানা কোনো কারণে তার সমস্ত শরীর প্যারালাইজ রোগীর মতো অবশ হয়ে গেল। পরক্ষণে মাটিতে পড়ে মৃগী রোগীর মতো কাতরাতে শুরু করলো লায়লা বেগম। এটাও যে তান্ত্রিকের অশুভ শক্তির রোষানলে পড়েছে তাতে কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই। অলিভা নিজের বাবার করুণ মৃত্যু অন্তরে নিজের মায়ের এহেন মুমূর্ষু অবস্থা দেখে আর স্থির থাকতে পারলেন না। অলিভার মাথায় এখন ঠিক দুটো চিন্তা ঘুরে বেড়াচ্ছে। প্রথমত ভাবছে, আমি যদি এখানে মাকে বাঁচাতে চাই তবে ওই সন্তানতান্ত্রিক আমার কি ক্ষতি করবে? দ্বিতীয়ত আমি কি বাবার কথা মতো এক্ষুনি পালিয়ে যাব? পালিয়ে যদি না যাই তবে আমাকে টোপ হিসাবে ব্যবহার করে যদি আমার জন্মদাতা পিতার কোনো ক্ষতি করে তবে তো আমি সকলকে হারাবো। অলিভা নিজের অবচেতন মন নিয়ে গন্তব্যহীন পথে রেস ধরে ছুটে চলছে। হঠাৎ দৌড়ানো অবস্থায় অলিভার কানে বেজে উঠল, অলিভা পালাও পালাও। পরক্ষণে এক ভয়ঙ্কর অট্টহাসি তার মধ্যকর্ণে আঘাত করল। এই গভীর রাতে অলিভা কোথায় যাচ্ছে তার কোনো ইয়াত্তা নেই। তবে অলিভার মন বলছে এই বিপদে বাঁচতে হলে শুধু ছুটতে হবে, ব্যতীত আর কোনো পন্থা নেই। দৌড়াতে দৌড়াতে অলিভা কোনো এক সুঠামদেহী পুরুষের সাথে ধাক্কা খেল। সেই মাটির সাথে লুটিয়ে পড়ে পর মুহূর্তে পুরুষটি তার হাত ধরে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। অলিভাও বেশ কিছুক্ষণ নিজের অবচেতন মন নিয়ে ছেলেটির বুকে লেপ্টে রইল। পরক্ষণে অলিভা বাস্তবে ফিরে দেখে নিজেকে অতি দ্রুততার সাথে ছাড়িয়ে নিল। ছেলেটির দিকে তাকাতে অলিভা অবাক হবার চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। এ কি, এ তো সেই ছেলেটা যার নিকট অলিভার বাবা বিড়ালরূপী বন্ধুর ন্যায় অবস্থান করেছিল। এই ছেলেটি তো হবে কি কোনো জিন নাকি, না তার মতোই রক্ত মাংস গড়া এক মানুষ? অলিভা কৌতূহলের অবসান ঘটিয়ে ছেলেটি বলল, অলিভা এক্ষুনি এখান থেকে চলো। ওই ভয়ঙ্কর তান্ত্রিক তোমার বাবার খোঁজেই এখানে এসেছেন। তোমার মনে হয়তো অজস্র প্রশ্ন লুকিয়ে রয়েছে আমার সম্বন্ধে। সব কিছু বলবো, কিন্তু এখানে থাকাটা নিরাপদ নয়। অলিভার মন বলছে পৃথিবীর যদি এই মুহূর্তে আল্লাহ ব্যতীত তাকে আর কেউ বাঁচাতে পারে তবে এই ছেলেটাই হবে। অনেকটা বিশ্বাস নিয়ে ছেলেটা হাত ধরে অলিভা দৌড়াচ্ছে। ছেলেটি তাকে কোথায় নিয়ে যাচ্ছে তা সম্পর্কে অলিভা অবগত নয়। তবে ছেলেটি যে তাকে বাঁচাতে চায় এ নিয়ে তার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই। প্রায় কতক্ষণ যে ছুটছে তার কোনো হিসাব নেই। হঠাৎ একটি পুরনো বাংলোয় অলিভা ছেলেটির সাথে উপস্থিত হলো। বাংলাটায় একবার চোখ বুলাতে অলিভার মস্তিষ্কে হালকাভাবে অতীতের দৃশ্য ফুটে উঠল। অলিভা খুব মনোযোগ দিয়ে একটি জীবন্ত স্বপ্ন তার খুঁটিনাটি পর্যবেক্ষণ করলো। হ্যাঁ, এই জায়গাটিতে সে জন্ম হয়েছিল, আর এখানেই তার জন্মদাত্রীর করুণ মৃত্যু হয়েছে। ভিতরে প্রবেশ করতে অলিভা চারপাশে সৌহার্দ্য দেখে অবাক নয়নে তাকিয়ে রইল। বাইরে থেকে বাংলোটা যতটা কুৎসিত দেখাচ্ছিল, ভিতরের দৃশ্য দেখে তার সম্পূর্ণ উল্টো প্রকৃতির ধারণ করো। অলিভা একটি রুমে বসিয়ে ছেলেটি অল্প সময়ের জন্য রুম ত্যাগ করলো। অলিভা এখনও নিজেকে কৌতূহলভাবে কাটিয়ে উঠতে পারছে না। কিছুক্ষণ অন্তর ছেলেটি রুমে প্রবেশ করলে অলিভা পাশাপাশি বসে একটি অদ্ভুত তাবিজ ঝোলানো গোলাকার বস্তু এবং একটি ছুরি সাদৃশ্য হাতিয়ার এগিয়ে দিল। অলিভা অনেকটা জিজ্ঞাসা দৃষ্টিতে ছেলেটির দিকে তাকাতে ছেলেটি বলল, অলিভা এই দুটো জিনিস সবসময় তোমার সাথে রাখবে। এগুলো তোমাকে অশুভ শক্তি থেকে রক্ষা করবে। আমার সম্পর্কে হয়তো তোমার মনে অজস্র প্রশ্ন লুকিয়ে রয়েছে যে আমি কে, আমার সাথে তোমার বাবার কি সম্পর্ক থাকতে পারে, তাই তো? তবে শোনো, 20 বছর আগের কথা। আমি ছিলাম তখন খুবই ছোট। আমার বাবা ছিলেন একজন কবিরাজ। তিনি
দুষ্ট জিনদের বোতল ভর্তি করে মাটিতে পুঁতে ফেলতেন। এই নিয়ে স্বভাবত বাবার প্রতি তাদের অজস্র ক্ষোভ ছিল। তারা প্রতিনিয়ত চাইতো কিভাবে আমাদের ক্ষতি করা যায়। কিন্তু আমার মা আর আমার শরীরে বাবা এমন কিছু তাবিজ বেঁধে দিয়েছিল যে জিনেরা আমাদের স্পর্শ করতে দূরের কথা কাছাকাছি আসতে পারতো না। কিন্তু একদিন ক্ষুদ্র একটু ভুলের কারণে আমার মাকে সেই দুষ্টু জিনদের হাতের বলি হতে হয়েছিল। বাড়ির ভিতরে অবস্থানকালে সেই তাবিজ না পড়লে আমাদের কিছুই হতো না। কারণ আমার বাবা আগের থেকে বাড়িটা বন্ধ করে দিয়েছিল। কিন্তু বাড়ির বাইরে গেলে অবশ্যই সেই তাবিজ পরেই বের হতে হতো আমাদের। কিন্তু সেদিন প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ভুলবশত আমার মা তাবিজটা রুমে ফেলে এসেছিল। আর এই সামান্য ভুলটা তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল। সেদিন আমার মায়ের লাশ পাওয়া গিয়েছিল এক পরিত্যক্ত ডোবায়। তারপর থেকে বাবার মনে দুষ্ট জিনদের প্রতি আক্রোশ ক্রমে বেড়েই চলেছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার বাবা মায়ের বিবাহেতে কাজী ছিলেন আমার বাবা। তিনি প্রথম থেকে জানতেন যে তোমার বাবা একজন জিন। তিনি কখনোই তা প্রকাশ করেনি। বাবার এই উপকারী কৃতজ্ঞতা স্বরূপ তোমার বাবা আমার বাবাকে প্রতিনিয়ত সাহায্য করতেন। কিন্তু যেদিন মায়ের সাথে সাথে আমার বাবাকে ওই দুষ্ট জিনদের হাতে বলি হতে হয়েছিল, সেদিন আমি খুব একা হয়ে গিয়েছিলাম। বাবার মৃত্যুক্ষণে তোমার বাবা আমার বাবাকে কথা দিয়েছিলেন যে আমার মানব সন্তানকে আমি লালিত পালিত করতে পারিনি ঠিকই, কিন্তু তোমার সন্তানকে আমি কখনোই হাতছাড়া করব না। বাবা অনেকটা নিশ্চিন্তে সেদিন পরলোক গমন করেছিলেন। তোমার বাবা কেবলমাত্র আমার বন্ধু নয়, এক বরং একজন বাবাও বটে। অলিভা এতক্ষণ যাবৎ ছেলেটির মুখে কথাগুলো শুনে নিজের অজান্তে চোখের ধারা ছেড়ে দিল। অলিভা ভাবছে তার বাবা এতই ভালো যে নিজের সন্তানকে অন্যের আশ্রমে পাঠিয়ে অন্যের সন্তানকে লালন পালন করেছে। অলিভা, তোমার বাবাকে সেই সন্তান তান্ত্রিক বোতলবন্দি করে ফেলেছে। যে করে হোক তাকে বাঁচাতে হবে। অলিভা অনেকটা হন্তদন্ত হয়ে বলল, ওই তান্ত্রিককে আমি আজ নিজ হাতে খুন করব। ও আমার ওই বাবা মাকে মেরে ফেলছে। ছেলেটি অলিভার কথা শুনে একটা ইতস্তত ভঙ্গিতে বলল, ওখানে অজস্র বিপদ অপেক্ষা করছে, তোমার যাওয়ার দরকার নেই। ছেলেটির কথা তোয়াক্কা না করে অলিভা বলল, আপনি যদি আমাকে না নিতে চান তবে আমি একাই যাব। উপায়ন্ত না পেয়ে ছেলেটি বলল, আচ্ছা চলো তবে। আরেকটি কথা, তুমি যদি কোনো মুহূর্তে বিপদে পড়ো তবে তোমার সাথে এই ছুরিটা হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। মনে রাখবে আমি ওই অশুভ শক্তির মাঝে সামান্য একটা কীট মাত্র। নিজের জীবন নিয়েও আমিও হাজার সংসারে রয়েছি। ঘন জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে চলেছে অলিভা আর ছেলেটে। সেই পথ থেকে সেই তান্ত্রিকের নিকট এসেছিল লায়লা বেগম। অলিভা অনেকটা সাবলীল সহিত ছেলেটিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনার নাম কি? আর আপনি কিভাবে না দেখে সব কিছু বলে দিতে পারেন? ছেলেটা খানিকটা মুচকি এসে বললেন, এতদিন পর আমার নাম জানতে ইচ্ছে হচ্ছে? অথচ আমি যে তোমাকে কত ভালো, কি কত ভালো? কিছু না। আমার নাম মিলহান। এটা তোমার বাবারই দেওয়া। আর এতদিন জিনের সাথে বসবাস করে এসেছি, না দেখে কিছু বলতে পারবো না তা কি হয়? আমার বাবাকে একদম জিন বলবেন না। জিন আমার নিকট গালির মতো মনে হয়। আহা! আচ্ছা ঠিক আছে। এই গভীর রাতে ঘন জঙ্গলের মাঝ দিয়ে হেঁটে যাওয়ার চারটে খানিক কথা নয়। অলিভার অন্তর এখনই বেশ কাঁপুনি শুরু হয়ে গেছে। কিন্তু তার মন একটি কথাই বলছে, বাবাকে ওই শয়তানের থেকে বাঁচাতে হবে। হঠাৎ ছেলেটি থমকে দাঁড়ালো আর সাথে অলিভা। কি হয়েছে? আমরা পৌঁছে গেছি। এই যে দেখো তান্ত্রিকের মঠ মন্ত্র পাঠ করছে। এখানে কি করবেন? তুমি একটু দাঁড়াও। এই বলে ছেলেটার হাতে থাকা কুড়াল সাদৃশ্য বস্তুটি নিয়ে তান্ত্রিকের দিকে এগিয়ে গেলেন। এক মুহূর্ত দেরি না করে কুড়ালটি তান্ত্রিকের মাথায় বরাবর বসিয়ে দিলেন মিলহান। কিন্তু এ কি, তান্ত্রিকের কিছুই হচ্ছে না। মাথাটার সাথে গেঁথে গেছে কুড়ালটি। ঠিক সেই অবস্থায় তান্ত্রিক পিছনে ঘুরে মিলহানের গলাটা 20 হাত দূরে ছিটকে ফেলে দিল। একটি মরা গাছের সাথে বাড়ি খেয়ে মুহূর্তে মিলহানের মাথা থেকে রক্ত ঝরতে শুরু করলো। এদিকে অলিভার এহেন দৃশ্য দেখে হাত পা কাঁপতে শুরু করলো। শয়তান তান্ত্রিক মাথা থেকে কুড়োলটা ছাড়িয়ে ক্রমশ এগিয়ে গেল মিলহানের দিকে। মিলহানের অবস্থা বেশ করুণ। ও ভাবছে আজ বোধহয় অলিভার বাবাকে আর বাঁচাতে পারলেন না। নিজের জীবনটা বোধহয় এই তান্ত্রিকের হাতে সমাপ্তি ঘটবে। মিলহানের সামনে এসে সেই ভয়ঙ্কর চোখ নিয়ে যেই মিলানকে কুড়াল দিয়ে আঘাত করতে যাবে, ঠিক সেই সময় তান্ত্রিক এক আত্মচিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। অলিভা এখনও তান্ত্রিকের ঠিক পিছনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। কারণ ওর ভাবনাতে ছিল না যে এই শয়তানকে ও ওই অদ্ভুত হাতিয়ার দিয়ে মেরে ফেলতে পারবে। হঠাৎ তান্ত্রিকের দেহটা সজীবতা থেকে শুটকি মাছ সাদৃশ্য হয়ে গেল। অলিভা দৌড়ে এসে মিলানকে মাটি থেকে তোলার চেষ্টা করতেন, কিন্তু আঘাতে জর্জরিত হয়ে সেই দুর্বল দেহটি যেন দাঁড়াতে পারছে না। তবু অনেকটা কষ্টমার্জিতভাবে উঠে দাঁড়ালো মিলহান। তান্ত্রিকের মন্ত্রসাধনের স্থানে একটি কাচের বোতলে বেশ দৃঢ়তার সহিত দাঁড়িয়ে আছে। মিলহান অলিভাকে ভর করে সেই বোতলটার নিকট এসে বোতলটার মুখ খুলে দিল।
হঠাৎ বোতল থেকে ধোঁয়া বের হয়ে এক মানব মূর্তি আকার ধারণ করে পরক্ষণে সেটি মাটিতে লুটিয়ে পড়ল। অলিভার বাবা বলে এক চিৎকার দিয়ে ছায়ামূর্তি অবয়বটিকে জড়িয়ে ধরল। অনেকটা কাতর কণ্ঠে অবয়বটি বলে উঠল, অলিভা, আমার জীবনের মেয়াদ আর বেশিক্ষণ নেই। আমার কোনো ভুল হয়ে থাকলে আমায় ক্ষমা করে দিও। আর মিলানের হাত কখনো ছেড়ো না। আমি তোমাকে মিলনের নিকট অর্পণ করে গেলাম। চিরবিদায় তবে আজ। এই বলে মানব মূর্তি অবয়টি শূন্যে বিলীন হয়ে গেল। অলিভা বাবা বলে পুনরায় এক চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ল। মিলান মনে মনে বলছে, অলিভা, আমি জানি তোমার মনে আজ কতটা কষ্ট জমে আছে। নিজের দুই দিকে পিতামাতাকে হারিয়ে তুমি আজ নিঃস্ব। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, জীবনের প্রতিটি বিপদে বাকে বাকে তোমাকে নিজের প্রাণ উজাড় করে সাহায্য করব। তুমি আজ আমার নিকট এক গচ্ছিত আমানত। আমার সাধ্য নেই এই আমানত খেয়ানত করা। পূর্ব আকাশে রক্তিম সূর্যের আভাস ক্রমশ স্পষ্ট হচ্ছে। একটি মুমূর্ষু ছেলে একটি মেয়ের উপর ভর করে এগিয়ে চলছে অজানা পথে। এই বন্ধন যে দুটো হৃদয়ে প্রাণের স্পন্দন থাকা অবধি ভাঙবে না, তা প্রতিটি ভোরের পাখির কালকলি বলে দিচ্ছে। এই বন্ধনে নেই কোনো বক্রতা, আছে শুধু এক পরিপূর্ণ ভালোবাসা, বিশ্বাস আর আস্থা। ভালো থাকুন, ভালো রাখুন প্রিয় মানুষটাকে। সমাপ্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।